সুপ্রিয় দর্শক, চ্যানেল আই ইউএস এর আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের যে অনুষ্ঠান সেটি হচ্ছে চৌধুরী সিপিএ ইউএসএ ট্যাক্স অ্যান্ড বিজনেস। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শামীম আল আমিন এবং আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় সিপিএ সরওয়ার চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে এই অনুষ্ঠানে। ধন্যবাদ শামীম ভাই। তো আমরা আজকের একটি বিষয় নির্ধারণ করেছি, সেটি দর্শকদেরকে একটু জানিয়ে দেই। ট্যাক্স রিটার্নে, আমেরিকার যে ট্যাক্স রিটার্ন, সেই ট্যাক্স রিটার্নে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। বিশেষ করে রেড ফ্ল্যাগ কখন ওঠে এবং করণীয় কী, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা দর্শক আছেন তারা জানি যে অনেকের মধ্যে এ নিয়ে অনেক প্রশ্ন, অনেকেই রেড ফ্ল্যাগের বিষয়ে ভয় পান, কিন্তু অনেক কিছুই করণীয় আছে এইসব বিষয়ে প্রতিরোধ, এবং কোনো কারণে হয়ে গেলে তখন এটি সমাধানের উপায় আছে। এসব নিয়েই আমরা কথা বলবো আজকে। সরওয়ার চৌধুরী, প্রথম প্রশ্নটি হচ্ছে আপনার কাছে, আমেরিকায় যে ট্যাক্স রিটার্ন, তো ট্যাক্স রিটার্ন তো প্রতি বছর আমাদেরকে করতে হয়, সেই জায়গাটিতে কি কি সতর্কতা মেনে করলে নির্ভুলভাবে আমরা এই ট্যাক্স রিটার্ন করতে পারি? ধন্যবাদ, এটা একটা সুন্দর প্রশ্ন। এটা একেবারে ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার অথবা ফাইল করার আগেই এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এখন তো ট্যাক্স সিজনের মোটামুটি 50% টাইম চলে গেছে, আর কিছুদিন বাকি আছে, এর মধ্যেই শেষ হয়ে যাবে ট্যাক্স ফাইলিং। তবে এর মধ্যে যারা এখনও ট্যাক্স ফাইলিং করেন নাই তারা সতর্কতা অবলম্বন করতে পারবে। কারণ দেখা যায় যে প্রতি বছর ট্যাক্স ফাইলিংয়ের সময় বিভিন্ন ধরনের প্রমোশনাল ম্যাটেরিয়াল মানুষের সামনে আসে। আর তাছাড়া এখন যে সোশ্যাল মিডিয়া এত বেশি তৎপর যে আপনাকে অনেক ধরনের অফার তারা দিয়ে থাকে। কারা দেয়, মানে কাদের কথা বলছেন? কারা দেয়, এখানে বিভিন্ন ধরনের ফিশিং, এটাকে বলে যে ফিশিং ইমেইল, কল, বিভিন্ন ধরনের থ্রেটনিং কল, তারপরে বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে আপনাকে অ্যালিউর করার একটা যে প্রবণতা তৈরি হয়, এই সমস্ত জিনিসগুলো নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমার কথা হচ্ছে যে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন আপনার জানতে হবে যে আপনি কার মাধ্যমে ট্যাক্স ফাইলগুলো করছেন। অনেক, যেটা বললাম যে সতর্কতার মধ্যে আরেকটা জিনিস আছে, মনে করেন এটা সোশ্যাল মিডিয়াতে বলবো, যে অনেকগুলো জিনিস আছে বলে যে আপনাকে $20,000 ট্যাক্স রিফান্ড ইজ রেডি ফর ইউ, আপনার এখানে চাপ দেন, এই লিঙ্কটা দেন, আমরা সব কিছু করে দিচ্ছি, আপনি জিরো ট্যাক্স চলে আসবে। সব কিছুই একটা হচ্ছে, এগুলো হচ্ছে ফিশিং। তার মানে তারা জানতে চায়, লোকজনের তথ্য চুরি করতে চায়। সেই জন্য সতর্ক থাকতে হবে, আপনার তথ্য ঠিক জায়গায়, যাদের মাধ্যমে ট্যাক্স ফাইল করছেন তাদের হাতে এই তথ্য সুরক্ষিত আছে কিনা, সেটাই। মানে আপনি বলতে চাচ্ছেন প্রথমত একজন ট্যাক্স যিনি রিটার্ন করবেন তাকে সঠিকভাবে তার কাগজপত্রগুলো জোগাড় যন্ত্র করে একজন দক্ষ, অভিজ্ঞ, বিশ্বস্ত ট্যাক্স প্রিপেয়ারার অথবা সিপি এর কাছে যেতে হবে। এটাই তো আপনি বলতে চাচ্ছেন? এটা বলতে চাচ্ছি। আর অনেক সময় দেখবেন যে আপনি ফোন কল পাতে পারেন, এগুলো বলে ইম্পারসোনেশন অফ আইআরএস কলস। তারা বলবে কি আপনি আইআরএস এর আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে, আমরা এটা ভেরিফাই করতে চাই, এরকম করে একটা ফোন কল দিবে। আপনাকে বলবে যে আইআরএস এর তোমার এত টাকার একটা রিফান্ড এখন পর্যন্ত তুমি পাও নাই, সেটা রিলিজ করার জন্য তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, এই সমস্ত জিনিসগুলো। আর বলবে তোমার বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বারগুলো আমাদেরকে দাও, তোমাদের যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাকি রয়ে গেছে এগুলো আমরা রিলিজ করব। সুতরাং যখনই আপনারা এই ধরনের কল পাবেন এইগুলোকে এন্টারটেইন করবেন না। প্রথমত শুধু এরকম না, আরও কিছু আছে, বলে যে তোমার রিফান্ড তো হওয়ার কথা ছিল $17,000, তুমি এখন আমাদেরকে যোগাযোগ করো অথবা এই লিঙ্কটাতে চাপ দাও, আমরা ট্যাক্স রিটার্নটা তৈরি করে দেবো, তুমি রিফান্ড পাবে। এখন রিফান্ড যে পাবে, অনেক সময় দেখা যায় যে অনেক ট্যাক্স প্রিপেয়ারার যারা এই ধরনের অসাধু পন্থা অবলম্বন করে, তারা করে কি, অনেক সময় আপনার ফেক W2 তৈরি করে ট্যাক্স ফাইল করে দেয়। এখন আইআরএস অনেক সময় এই ট্যাক্স সিজনের সময়, সাংঘাতিক একটা বিজি সিজনে, অনেক সময় হয়তো ভুলে অনেক ট্যাক্স মানে নজর এড়িয়ে অনেকগুলো ট্যাক্স হয়তো ফেরত দেয়, কিন্তু 2-3 বছর পরে এগুলো কিন্তু ধরা পড়ে সবকিছু। সুতরাং সাবধান, কেউ যদি বলে যে আমরাই তোমার ট্যাক্স তৈরি করে দেবো, আমরা তোমার W2 দেবো, সব কিছু করে দেবো, সুতরাং ওই সমস্ত ফাঁদে আপনারা অবশ্যই যাবেন না। আমি ট্যাক্স যারা পেয়ার তাদেরকে এই ব্যাপারে সতর্ক করে দিতে চাই। এই আইআরএস স্ক্যাম, ট্যাক্স প্রিপেয়ার স্ক্যাম, এগুলো সম্পর্কে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় আপনাকে কল দিবে অথবা আপনাকে ইমেল পাঠাবে, বলে যে তোমার স্টিমুলাস চেক একটা রেডি। কারণ সোশ্যাল মিডিয়াতে সবসময় চলছে এই যে ট্রাম্পের স্টিমুলাস চেক, অমুকের স্টিমুলাস চেক, রিবেট চেক, এগুলো অ্যাভেলেবল, কিন্তু অ্যাভেলেবল না। আপনি যখন ভিতরে যাবেন, আসল তথ্য যখন জানতে পারবেন, দেখবেন যে এগুলো অ্যাভেলেবল হয় নাই। এগুলো অ্যাভেলেবল হবে আরও পরে, যখন কংগ্রেস এগুলো পাস করবে তখনই অ্যাভেলেবল হবে। এই যে ভুল তথ্য দিয়ে মানুষের কাছ থেকে তথ্য নিতে চায়,
এই সমস্ত ব্যাপারগুলো Scam। নিয়ে অবশ্যই স্ক্যাম সেটাই। সম্পর্কে সতর্ক অনেক থাকতে সতর্ক হবে, থাকতে হবে। তার মানে হচ্ছে যদি আইআরএস আপনার কাছে কোনো তথ্য জানতে চায় তাহলে অফিসিয়ালি তারা চিঠি দেবে, তারা কখনো টেলিফোন করে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য টেলিফোনে চাবে না। যাবে না। সুতরাং এটি প্রথম আপনারা একটু খেয়াল রাখবেন দর্শক, প্রথমত কোনো টেলিফোনে উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, অবশ্যই আপনাদের সিপিএদের কাছে পরামর্শ নেবেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার তো অনেক ভালো দিক আছে, এই সোশ্যাল মিডিয়ার ভালো দিকের ভেতরেও আমরা যে একটু নেতিবাচক দিক সেটি আপনি তুলে ধরছিলেন, যেন সতর্ক থাকতে পারি আমরা, তাই তো? সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফোন কলস, অনেক সময় ফোনে আপনাকে বলবে যে তোমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইজ সাসপেন্ডেড। আচ্ছা, যেটা জীবনে হইতেও পারে না, সাসপেন্ড হইতে পারে না আনলেস আপনি দুনিয়া থেকে চলে না যান। ট্যাক্স রিটার্নের সময় আপনি বলছিলেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে অভিজ্ঞ একজন সিপিএ বাছাইয়ের ক্ষেত্রে, পাশাপাশি আমরা যেন স্ক্যামের শিকার না হই সেটিও খেয়াল রাখতে হবে, আমরা যেন লোভের বশবর্তী না হই, অসাধু কোনো সিপিএ এর পাল্লায় না পড়ি সেটিও খেয়াল রাখতে হবে। এবার আমার ব্যক্তিগত সতর্কতা কি কি প্রয়োজন, যে আমি কি কি সতর্ক হয়ে কাগজপত্র কোনগুলো জোগাড় করব, আমার জন্য কোনো তথ্য বাদ না পড়ে, এই বিষয়টা যদি একটু বলেন। আপনাকে জানতে হবে আপনি কোথায় কাজ করেছেন, কোনো জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করেছেন কিনা, আপনার ব্যক্তিগত জীবনে কোনো পরিবর্তন এসেছে কিনা, আপনার কোন ধরনের কাজ করেছেন, আপনি কি W2-তে কাজ করেছেন নাকি 1099-এ কাজ করেছেন, এই জন্য জিনিসগুলো জানতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার নামে একটা ভুল একটা W7 বেনিফিট অথবা BEN বলে এগুলো পাঠিয়ে দেয়, অনেক ফেক। কারা পাঠায়? এগুলো হচ্ছে গোস্ট প্রিপেয়ারার, এগুলো বলে গোস্ট প্রিপেয়ারার। তারা জানে যে আপনাকে যদি এলুর করতে পারে, বলে যে তুমি যে ট্যাক্স দিচ্ছ, আপনাকে মনে করেন আপনি আমেরিকান সিটিজেন, আপনাকে বানিয়ে দিল একজন ফরেন ন্যাশনাল হিসেবে, বলে যে তুমি এটা করলে তোমার ট্যাক্স দিতে হবে না, যে ফরেন পিপলদের ট্যাক্স দিতে হয় না। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোথায় ছেনে আপনার কত টাকা ব্যাংকে জমা আছে এবং তার কোনো ইন্টারেস্ট পেয়েছেন কিনা। যেহেতু আমেরিকান ট্যাক্স সিস্টেমটা হচ্ছে বেসড অন ইনকাম, আপনি কত ইনকাম করলেন ওইটার উপর। এখন ইনকাম বলতে গেলে এটা প্রচুর এক্সপেনশন করা যায়। ইনকামটা কোথায় আপনি জিজ্ঞেস করতে পারেন, ইনকামটা কোথায়? ইনকাম কি আমেরিকায় নাকি বারমুডা নাকি? না, আমরা তো আমেরিকার ইনকামের বাইরেও যদি কেউ অন্য দেশ থেকে এসে থাকেন, সেই দেশের ইনকামকেও তো দেখানোর একটা নিয়ম আছে, এই বিষয়ে একটু যদি বলেন। সুন্দর প্রশ্ন। এইটা কিন্তু অনেকেরই প্রশ্ন এবং আমরা অনেকেই এটাকে ইগনোর করি এবং অনেকেই আমরা মনে করি যে এটা আর না দেখালে কি হবে। আসলে জিনিসটা হচ্ছে যে আমেরিকান সিস্টেমটাই হচ্ছে অনার বেসিস। আপনি এই সিস্টেমে একটু অনার করবেন এবং এটার যে বেনিফিটগুলো আছে সেটা আপনি নিতে পারবেন। অনার বলতে সেটা বোঝাচ্ছি, নিয়মটা হচ্ছে যে আমেরিকান পার্সন বলছি এই জন্য যে আমেরিকান পার্সন কারা? আমেরিকান পার্সন হচ্ছে US সিটিজেন অ্যান্ড গ্রিন কার্ড হোল্ডার্স। এখন তারা যে বিভিন্ন জায়গায় আমেরিকাতেও কাজ করে, বিদেশেও কাজ করে, বিদেশে প্রপার্টি আছে, ইনকাম আসে। এখন এটার কোনো কোয়েশ্চেন ছাড়া যদি বলতে চান যে আমার তো এই দেশে ইনকাম আছে, নিয়মটা হচ্ছে, আমি নিয়মের কথাই বলছি, ব্যতিক্রমগুলো বলছি না, নিয়মটা হচ্ছে যে অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ US পার্সন, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার অল ইউর গ্লোবাল ইনকাম। সুতরাং সেটি যেন সবাই করে সেই পরামর্শ সেটা পরামর্শ দিচ্ছি, এটাই হচ্ছে নিয়ম। অনেকেই হয়তো আমরা ভুলে যাই অথবা ইগনোর করি, ওটা করি না। কিন্তু যেহেতু ট্যাক্স সিস্টেমে তাদের অন্য দেশের আইডেন্টিটি অথবা ট্যাক্স আইডেন্টিটি এদের কাছে জানা নেই, সেজন্য তারা এটা হয়তো অনেক সময় ধরতে পারে না। তবে আমার মনে হয় স্বচ্ছতার স্বার্থে অবশ্যই এটি আপনাদেরকে করতে হবে। যে বিষয়টি নিয়ে আমরা শুরু করেছিলাম, মানে রেড ফ্ল্যাগ, তো এই ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ কি, কখন কোন পরিস্থিতিতে একটি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ উঠতে পারে? রেড ফ্ল্যাগ উঠতে পারে, মনে করেন প্রথমে যে বলছি কতগুলো ফেক W2, ফেক ইনকাম স্টেটমেন্ট, ফেক জিনিস, যখন ওই সমস্ত জিনিস দিয়ে যখন ট্যাক্স ফাইল করবেন, অথবা আপনি একটা ফেক বিজনেস দেখিয়ে যখন ডিডাকশন নেবেন, ওটা ফেক ডিডাকশন মানে ফেক বিজনেস বলতে যে কোনো একটা ফেক যেটার অস্তিত্ব নেই, এই ধরনের একটা জিনিস দিয়ে আপনি ট্যাক্স ফাইল করে ফেললেন, আপনি রিটার্ন পেয়ে গেলেন যথারীতি। কিন্তু পরে যখন এগুলো ম্যাচিং সিস্টেমে যায়, তখন যদি ধরতে পারে যে এটা আপনার ফেক বিজনেস, তখন এটা রেড ফ্ল্যাগ দিয়ে রাখবে। এখন পরে কোনো এক সময় আপনাকে এটা নিয়ে করসপন্ডেন্স একটা চিঠি পাঠাবে যে তোমার জিনিসপত্রগুলো নিয়ে আসো। অনেক সময় বিশেষ একেবারে আমরা প্রথম থেকেই বলতে পারি যে যাদের ব্যক্তিগত ব্যবসা আছে তারা কিন্তু এই আওতাটায় বেশি পড়ে। ব্যক্তিগত ব্যবসা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে পার্সোনাল বিজনেস। মনে করেন শামীম আল আমিন,
ওনার কনসাল্টিং বিজনেস একটা বিজনেস আছে, হ্যাঁ। বিজনেস আছে। এখন উনি কনসাল্টিং বিজনেসে এত বেশি খরচ দেখিয়েছে যে ওনার যে অর্ডিনারি ইনকাম বলতে যেটা বোঝাই ডকুমেন্টেড ইনকাম, যদি $100,000 হয়, উনি বিভিন্ন ফায়দা লুঠার জন্য এই কনসাল্টিং ইনকামটাকে একেবারে নাস্তা নাবুদ করে লস দেখিয়ে কনসাল্টিং ওনার যে রেগুলার ইনকাম যেটা আছে সেটাকে 10,000 20,000 লেভেলে নিয়ে আসলো। তখন কিন্তু এটা একটু রেড লেভেলে চলে আসে। বিশেষ আমরা আশা করছি কেউ এটা করবে না। আর তাছাড়া যখন স্কেজুল সি যারা করেন, স্কেজুল সি মানে সেলফ এমপ্লয়েড যারা, তারা একটু সতর্ক থাকবেন। তাদের ট্যাক্স ফাইলিংটা প্রথমেই একটা সিস্টেমের মধ্যে চলে আসে, একটা স্ক্রুটিনির মধ্যে চলে আসে। কারণ আইআরএস জানতে চায় কি পরিমাণ লোক তাদের ইন্ডিপেন্ডেন্ট ব্যবসা করে, এবং তাদের মধ্যে 25% তারা স্যাম্পল বেসিসে অডিট করতে চায়। এখন এই যে ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে কি কি করলে, মানে প্রথমত ট্যাক্স রিটার্ন যদি কারোর নামে যদি বা কোনো প্রতিষ্ঠানের নামে যদি রেড ফ্ল্যাগ উঠে যায়, তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি, কিভাবে এটা সলভ করতে হবে? প্রথমে জিনিসটা হচ্ছে যে কেউ যদি ফোন করে আপনাকে বলে যে তোমার ট্যাক্স রিটার্নে ভুল আছে, এই আছে, তোমাকে অডিট করব, অবশ্যই এই কথায় কান দেওয়া যাবে না। ফোনে কেউ এটা বলবেন না। আপনারা অবশ্যই কোনো আইআরএস এর চিঠি না পাওয়া পর্যন্ত আপনারা এটাতে কোনো ভয় পাওয়ার কিছুই নাই। আইআরএস এর কাছ থেকে যখন চিঠিটা আসবে, আইআরএস প্রথমে আপনাকে চিঠি দিবে এবং বলবে যে তোমার এই জিনিসটা আমরা একটু দেখতে চাই। আপনি যদি ওই চিঠিটা নিয়ে আপনার ট্যাক্স প্রিপেয়ারার অথবা একজন সিপিএ, একজন এনরোল এজেন্ট, ওর কাছে যাবেন। তারা তাদের যে অথরিটি আছে আইআরএস এর সাথে কথা বলার, আইআরএস এর সাথে যখন কথা বলবে, তারা কিন্তু জিনিসটাকে ক্লিয়ার করতে পারবে যে কি জিনিসটা মিসিং হয়েছে। তখন প্রথম দফায় এটা হলো করসপন্ডেন্স। তারপরে ওনারা একটা উত্তর চাইবে, উত্তরটা দিয়ে দেবো আমরা। উত্তরটা দিয়ে দেওয়ার পরে ওরা আবার আরও কিছু এক্সপ্লেনেশন চাইবে। অনেক সময় দেখা গেল যে অনেক জিনিস আমরা খরচ হিসাবে দেখাই আইআরএস, মানে ট্যাক্স প্রিপেয়ারাররা যখন একজন ট্যাক্স পেয়ার আসে তখন বলে যে ভাই আমার তো খরচ হয়েছে, কিন্তু আমি কোনো রিসিট রাখি নাই। আমার কথা হচ্ছে প্রথমে তো হচ্ছে রিসিটটা রাখতে হবে, কিন্তু পরে যদি আপনি তবুও যদি করতে না পারেন, তখন আপনার একটা কমন একটা প্র্যাকটিসে হিসাবে দেখাতে হবে যে এইটাই তো নর্ম। একটা মনে করেন আপনি একজন উবার চালক, আপনি যে গাড়ি ধুবেন, এটা তো একটা নর্মাল ব্যাপার। সপ্তাহে যে একবার দুবার ধুবেন। অনেক সময় দেখা যায় যে আপনি ক্যাশে ধন কিন্তু কপি রাখেন না। এই জিনিসগুলো নর্মাল প্র্যাকটিস হিসাবে যখন আপনি বুঝিয়ে বলতে পারবেন, একজন অভিজ্ঞ সিপিএ যখন এটা চিঠিটা লিখবে, তারা এগুলা অনেক সময় তারা মানে যদি তাদের সন্দেহ দূর হয় তাহলে তারা এটা অ্যাকসেপ্ট করবে। আর যদি না হয় তখন তারা পেনাল্টি ইন্টারেস্ট দিয়ে, মনে করেন যে আপনি যে বিভিন্ন আর্ন ইনকাম ক্রেডিট, বিভিন্ন ক্রেডিট পেতেন, ওই সমস্তগুলো রিমুভ করে আপনার একটা বড় ধরনের বিল পাঠিয়ে দেবে। তখন আপনার করতে হবে যে আপনি তখনও আপনার সিপিএ বা আপনার ট্যাক্স প্রিপেয়ারার ওইটার জন্য একটা রিকনসিডারেশন ফাইল করবে। রিকনসিডারেশনে যদি কাজ না হয়, তখন আপনি বলবেন আপনার কোন স্ট্র্যাটেজিটা ভালো হবে। ওরা যদি রিকনসিডার না করে, তখন আপনি কি করবেন তখন আপনাকে কিন্তু ওরা বলবে যে তুমি কোর্টে যাও। কোর্টে যাওয়ার আগে তখন আপনার ডিউ প্রসেসে আপনি একটা হিয়ারিং করতে পারবেন। হিয়ারিংও যদি আপনি পরাজিত হন, তখন আপনার অফার ইন কম্প্রোমাইজ আছে দিতে হবে। কিন্তু যাই হোক, এটা তো নিশ্চয়ই একটা প্রমাণ সাপেক্ষ সবকিছু, যে কেউ অনিয়ম করেছে কিনা, এবং আইন দ্বারাই তো আইআরএস চলে। সুতরাং আপনারা যদি কোনো অনিয়ম না করেন, তাহলে তো আর অনিয়মের এই অভিযোগগুলো উঠবে না। ফলে সবাইকেই সতর্ক থেকে সততার সাথেই তাদেরকে এই ট্যাক্স ফাইলগুলো আপনার প্রমাণ করতে হবে যে আপনি আসলে ট্যাক্স রিডিউস করতে চাচ্ছেন, অথবা আপনি ট্যাক্স ব্রেক পেতে চাচ্ছেন, নট ইভেডিং ট্যাক্স। আপনি ইভেড করাটা হচ্ছে আপনার অপরাধ, ক্রাইম, কিন্তু আপনি ট্যাক্স সেভিং করাটা অপরাধ না, সেটা আপনি বলছেন। আপনার আইনের ভাষায় যেটা আছে নিশ্চয়ই আপনারা সেই ব্যাখ্যা দেবেন, এবং বিশেষজ্ঞ হিসেবে আপনি সেটাই আমাদেরকে জানিয়েছেন। তো আপনার কাছে আরেকটি প্রশ্ন, তাহলে আগের প্রস্তুতিটা কি? হ্যাঁ, রেড ফ্ল্যাগ যেন না ওঠে। তো সবসময় যে এটা মানুষের হাতে থাকে না, অনেক সময় ভুল হয়েও যেতে পারে, আবার অনেক সময় র্যান্ডমও রেড ফ্ল্যাগ উঠতে পারে। সেই সব ক্ষেত্রে সাধারণ মানুষের প্রিপারেশনটা কি? সাধারণ মানুষের প্রিপারেশন নর্মাল, ইটস নট এ রকেট সায়েন্স। আপনার জিনিসপত্রগুলো রাখবেন, প্রত্যেকটা জিনিস যে আইটেম যে আপনি রিপোর্ট করছেন তার একটা ব্যাকআপ থাকতে হবে, তার প্রস্তুতি আপনার রাখতে হবে। আপনার ফাইলটা সবসময় হাতের কাছে রাখতে হবে, W2 হোক যে হোক। আমি বলি যে হাতের কাছে ফাইলটা রাখবেন কেন? শুধু ট্যাক্স ফাইলের জন্য নয়, আপনার ছেলে মেয়ে কলেজে যাচ্ছে, তারা অনেক সময় এখন কলেজ আপনার অরিজিনাল W2টা দেখতে চায়, অরিজিনাল। কারণ অনেক সময় দেখা যায় যে এই যে প্রথমে বললাম, ফ্রজুলেন্ট ডকুমেন্ট দিয়ে অনেক ট্যাক্স প্রিপেয়ারার অথবা অনেক কোম্পানি বলে যে তোমাকে ট্যাক্স ফাইল করে দেবো, এত টাকা রিফান্ড পাবে।
দেখা গেলো যে ওই যে W2 ওখানে দিয়েছে সেটা হচ্ছে আসল W2 না, অন্য একটা ভুয়া W2 দিয়ে আপনাকে ট্যাক্স ফাইল করে দিয়েছে। এখন ওইটা দিয়ে আপনি তো আপনার ছেলের কলেজে ভর্তি করাতে পারবেন না। এই জিনিসটা আসলে যারা মাতা পিতা তাদের কিন্তু একটু অ্যাওয়্যার হওয়া দরকার। আর তাছাড়া আমাদের এখানে অনেক শিক্ষক আছেন, টিউটর আছেন, তারাও কিন্তু ভালোভাবে জানে যে ছাত্রছাত্রীদের কোন কোন আইটেমগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ পাওয়ার জন্য অথবা গ্র্যান্ট পাওয়ার জন্য। কারণ ফ্যাপসা একটা ডকুমেন্ট, একটা সিস্টেম যেখানে একটা ছাত্রছাত্রীর বেসিক ডেটা থেকে শুরু করে তাদের মা বাবার ডেটা থেকে শুরু করে সব কিছু স্টোর করা থাকে। তার মা বাবার ইনকাম কত, তার ইনকাম কত, সে কি ম্যারিড কিনা, সে কি সিঙ্গেল কিনা, তার অন্যান্য কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, সব কিছু ওখানে থাকে। সুতরাং ওই জিনিসটা যাতে কোনো রকম ত্রুটিপূর্ণ না হয় সেই জন্য ডকুমেন্টেশনটা আপনার ভালো রাখতে হবে এবং যথাযথ মানে আপনার যে ট্যাক্স ফাইলটা যাতে ম্যাচ করে আপনার তাদের যে টুল আছে, যেটা ট্যাক্স ডাউনলোড টুল, যেটা এখন বর্তমানে ইউনিভার্সিটি কলেজ ওরা কিন্তু ট্যাক্স প্রিপেয়ারার তৈরি করা ওই ট্যাক্স রিটার্নটা চায় না, তারা ডাইরেক্টলি আইআরএস থেকে পুল করে নেয়, তথ্যটা পুল করে নেয়। সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করা যে ওখানে একটি জায়গায় আছে যেখানে আপনি ওখানে ক্লিক করা মাত্রই সরাসরি আইআরএস থেকে টাকাগুলো আপনার ওই ফ্যাপসায় যুক্ত হয়ে যাবে। কখনো কখনো তারা অতিরিক্ত তথ্য হিসেবে আপনার কাছে এই W2 এবং ট্যাক্স রিটার্নের যে পেপারগুলো স্ক্যান করে জমা দিতে বলে, এবং এটা ইউনিভার্সিটিগুলো খুবই সতর্ক থেকে এগুলো না করলে লেখাপড়ার ক্ষেত্রে একটা বড় ধরনের বিপর্যয় হয়ে যেতে পারে। এবং এই ফ্যাপসার উপরেই নির্ভর করে যে তারা কতখানি সাহায্য পাবে। এমনকি তারা অনেক সময় স্কলারশিপের বিষয়গুলো নির্ধারিত হয়। অনেক সময় দেখা যায় যে মা বাবার ইনকাম যদি বেশি হয় ছাত্রদের স্কলারশিপ এবং এইডটা একটু কমে যায়। সুতরাং তার মানে বোঝা যাচ্ছে যে এখানে সমাজে, আমেরিকান সমাজে যে বৈষম্য দূর করার জন্য ওরা যাদের মা বাবার ইনকাম কম আছে তাদের ছেলে মেয়েদেরকে একটু প্রাধান্য দেয়। এটা দেখা যায়, এটা দেখা যায়। এবং অনেক জায়গাতে আছে বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে একটা নির্দিষ্ট আয় বেঁধে দেওয়া আছে। ওই আয়ের নিচে যদি থাকে অনেকে ফ্রি পড়াশোনা করতে পারে। যদি এখানে কিন্তু উচ্চশিক্ষা তো অনেক কস্টলি, কিন্তু যেহেতু 12-12 গ্রেড পর্যন্ত একেবারে ফ্রি পড়ায় অবশ্যই, কিন্তু আপনি 12 গ্রেডের উপরে গেলেই আপনার উচ্চশিক্ষাটা একটু কস্টলি, তখন খরচের ব্যাপার এসে যায়। তখন ওই আয়ের উপরে নির্ভর করে, পুরোটা আয়ের উপরে নির্ভর করে। এক্সক্লুসিভলি যদি কোনো স্টুডেন্ট প্রচন্ড মেধাবী না হয় তাহলে তাকে অনেক বেশি খরচের মধ্য দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে এখানকার। আমরা আলোচনা করছি ইউএস ট্যাক্স এবং বিজনেস নিয়ে, রাইট? সুতরাং আপনারা যারা দর্শক তারা অবশ্যই মনে রাখবেন আমাদের কনটেক্সট, আমরা যে কথাবার্তা বলছি তার কনটেক্সটটা ইউএস বেসড। সুতরাং আপনারা ফ্যাপসা বলতে হয়তো অনেকেই মনে করতে পারেন যে ফ্যাপসাটা কি। এটা হচ্ছে ফেডারেল একটা সিস্টেম টুল যেটাতে ছেলে মেয়েদের তথ্য সংযুক্ত থাকে এবং তাদের পিতামাতার তথ্য যেখানে ইনপুট করা হয়। একবার তৈরি করলে আপনার ছেলে মেয়ে 4 বছর পরে গ্রাজুয়েট না হওয়া পর্যন্ত সেম ডেটাবেজের মধ্যে যাবে, ওখান থেকেই জাস্ট শুধু আপডেট করতে হবে তথ্যগুলো। মনে করেন আপনার এই বছর আপনার ছেলে গেল, এর পরের বছর যদি আপনি একটা বাড়ি কিনেন ওইটা ওখানে ঢুকাইতে হবে, এর পরের বছর একটা ব্যবসা কিনেন এটা ঢুকাইতে হবে। তবে আমার মনে হয় আপনার এই অনুষ্ঠানে ফ্যাপসার উপরে একটা আলাদা পর্ব হওয়া উচিত, একেবারে ডিটেল। কারণ অনেক বাবা মা এমনকি বাংলাদেশ থেকে যারা পড়তে আসে, এমনকি যারা এখানের সিটিজেন না, যাদের পার্মানেন্ট রেসিডেন্ট কিংবা অন্যান্য স্ট্যাটাসে আছে, প্রত্যেকের জন্য এটা গুরুত্বপূর্ণ যারা উচ্চশিক্ষা করতে চায়। আমি আপনাকে অনুরোধ করবো আপনি এটার উপরে একটি পর্ব অবশ্যই করা যায়। কারণ এমন অনেক ট্যাক্স পেয়ার আছে যারা বাংলাদেশে থাকে, আমি তাদের ট্যাক্স ফাইল করি এবং মনে করেন তাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করছে, এখন তাদের তো ফ্যাপসা দরকার সবাই, খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য যারা বাংলাদেশে থাকেন, অন্য দেশে থাকেন, ব্রিটেনে থাকেন, মেক্সিকোতে থাকেন, তারাও ট্যাক্স ফাইল যখন করবেন তারা ভয় পাবেন না। তাদের যেহেতু তারা ফরেন কান্ট্রিতে বসবাস করেন তাদের জন্য বড় ধরনের একটা রিবেট থাকে ট্যাক্স ফাইলিং এর ব্যাপারে। সুতরাং ভয় পাবেন না যে ও আচ্ছা আমি বাংলাদেশে কোথাও 1 কোটি টাকা ইনকাম করছি, আমার ছেলে মেয়েরা বোধহয় লেখাপড়া করতে পারবে না। এটা নয়, সেটা মানে এটার আইনগত দিকগুলো দেখার জন্য তো সরোয়ার চৌধুরী আছেন, আমি না আরো অনেকেই আছে। সুতরাং আমরা চেষ্টা করি সবাইকে হেল্প করার জন্য। সেটাই। এবং আর শুধু দর্শকদের আরেকটি বলি, যারা নিউ ইয়র্কে বসবাস করেন স্টেটে, তাদের ট্যাপ বলে আরেকটি বিষয় আছে, ওইটাও আপনারা কিন্তু যথাযথভাবে পূরণ করলে নিউ ইয়র্ক স্টেটের উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু একটা অর্থ সহযোগিতা পাবেন। মানে এটাকে বলে স্কলারশিপ, এটা মেধা ভিত্তিক এবং একই সাথে আরেকটা জিনিস আছে, মনে করেন নিউ ইয়র্ক স্টেটের বসবাসকারী লোকজনদের ছেলেমেয়েরা যদি নিউ ইয়র্ক স্টেটে লেখাপড়া করে
তাদের কিন্তু টিউশন ফি অনেক কম, অর্ধেক। জিরো হয়ে যেতে পারে, অর্ধেক হয়ে যেতে পারে। অর্ধেক। এবং নিউ ইয়র্ক স্টেটে যারা বসবাস করে যে কোনো ইউনিভার্সিটিতেই অলমোস্ট, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এটা তারা কিন্তু অর্ধেক একদম টিউশন ফি। এবং অন্যান্য স্টেটেও আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে যান তো ওই স্টেটের বাসিন্দাদের জন্য অর্ধেক। আমি আবার এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমি অনেক ট্যাক্স পেয়ারকে দেখেছি তারা কিন্তু বেশ আমার অফিসে এসে আক্ষেপ করেন, বলে ছেলে তো নিউ ইয়র্কে থাকতে চায় না, সে চলে যায় ক্যালিফোর্নিয়া অথবা সে চলে যাচ্ছে নর্থ ক্যারোলাইনা, এখন কি করি, আমার তো অনেক ট্যাক্স দিতে হয়। আমি বলি যে ওখানে তো ভুল করছেন, ছেলেকে যদি মানিয়েশন নিয়ে যদি বলতে পারতেন যে বাবা নিউ ইয়র্কে লেখাপড়া করো, নিউ ইয়র্কে করলে আমার এত টাকা বাঁচবে, অনেক টাকা বাঁচতো, অনেক টাকা বাঁচতো। হ্যাঁ, এটার সুবিধাটা করে যে যেহেতু সেই স্টেটে বেড়ে উঠেছে তাকে একটা বিশেষ সুবিধা দেয়। আমাদের সময় আজকের জন্য শেষ হয়ে যাচ্ছে। সবশেষ কোনো কথা যদি আজকের এই অনুষ্ঠানের জন্য দর্শকদের বলতে চান? আজকে অবশ্যই তো ছোট্ট একটা অনুষ্ঠানে আমরা তো করে যাচ্ছি, হয়তো পরবর্তী অনুষ্ঠানে আমরা আরও কিছু আলাপ আলোচনা করব। কথা হচ্ছে যে রেড ফ্ল্যাগ যাতে না হয় সেই জন্য সতর্কতা অবলম্বন করবেন, আর যে জিনিসগুলোকে আপনি বিশ্বাস করেন সেই জিনিসগুলোকে নিয়ে আপনি ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাবেন, এবং কার কাছে যাবেন? যাকে আপনি চিনেন, যাদের অফিস আছে, যারা নিয়মিত তাদেরকে পাওয়া যায়, ফোনে পাওয়া যায় অথবা তাদেরকে অফিসে পাওয়া যায়, ওই ধরনের ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাবেন এবং তাদেরকে আপনার সমস্যাটা খুলে বলবেন। অসংখ্য ধন্যবাদ সিপিএস সারওয়ার চৌধুরী, আপনাকে আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আজকের যে অনুষ্ঠানটি, সেটি আশা করছি আপনাদের অনেক কাজে দেবে। চৌধুরী সিপিএ ইউএসএ ট্যাক্স অ্যান্ড বিজনেস এই অনুষ্ঠান থেকে আজকের মতো শেষ করছি। আপনি যদি আপনার সব তথ্য নিয়ে সৎ থাকেন, অনেস্ট থাকেন, তাহলে কোনো ক্ষেত্রেই আপনাকে ভয়ের কোনো কারণ নেই। তবে সতর্ক থাকতে হয় অনেক সময়, বাইরের কোনো কারণে আপনি যদি ট্র্যাপে পড়ে যান সেই জায়গাটিতেই। আশা করছি আপনারা নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন।